নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাঙালিদের সম্পর্কে অনেক বছর আগে লিখেছিলেন, ৭ কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে যে ম্যান্ডেট পশ্চিমবাংলার মানুষ দিয়েছে, সেটা দেখার পর অনেকে বলছে যে বাঙালি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছে সেটা একদম সঠিক বলেছে। নয়তো বাঙালিরা এত দুর্নীতি করার পরেও তৃণমূলকে কেন ছুঁড়ে ফেলছে না, কেন তাড়িয়ে দিচ্ছে না? কিন্তু আমাদের এই যে দাবিটা, এই দাবিটা কি পুরোপুরি ঠিক? যদি বাংলার রাজনৈতিক ইতিহাস দেখেন, বাংলার রাজনৈতিক ক্ষমতা বদলের ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে এই বাঙালিরা কমিউনিস্টদের কিন্তু এত সহজে তাড়ায়নি। একটা একটা করতে যখন একটা একটা করে ৫৬,০০০ কারখানা যখন নাকি কমিউনিস্টরা তাড়িয়ে দিয়েছিল, ৫৬,০০০ কারখানাতে তালা ঝুলিয়ে দিয়েছিল, তারপরে বাঙালিরা এই কমিউনিস্টদের তাড়িয়েছে। যেই বাংলাকে ভারতবর্ষের মধ্যে যেই বাংলাকে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস বলা হতো, সেই বাংলাকে যখন কমিউনিস্টরা পুরো শিল্পবিহীন করে দিয়েছে, তারপরে বাঙালিরা এই কমিউনিস্টদের তাড়িয়েছে। সবার প্রথম অপারেটিং পোর্ট ছিল আমাদের বাংলায়, সবার প্রথম ইলেকট্রিক টার্ম আমাদের বাংলায়, সবার প্রথম মেট্রো আমাদের বাংলায়। অর্থাৎ জিও স্ট্র্যাটেজিক্যালি এই কলকাতা এত গুরুত্বপূর্ণ ছিল যে ব্যবসা করতে গেলে, শিল্প করতে গেলে আপনাকে বাংলায় আসতেই হবে। যার জন্য ব্রিটিশরা যখন ভারতে এসেছিল, তখন ব্রিটিশরাও তাদের রাজধানী কিন্তু এই কলকাতাতে রেখেছিল। অথচ এই কমিউনিস্টরা ধীরে ধীরে যখন এই বাংলাকে পুরো কাঙাল করে দিয়েছে, তারপরে কিন্তু বাঙালিরা এই কমিউনিস্টদের ছুঁড়ে ফেলেছে। আর সেই বাঙালিরা এত সহজেই টিএমসিকে ছুঁড়ে ফেলবে? কি করেছে টিএমসি? শুধু আমফানের সময় ত্রিপল চুরি, আর করোনার সময় যখন সাধারণ মানুষের কাছে খাবার ছিল না, কর্মসংস্থান ছিল না, তখন মানুষের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা রেশন চুরি, এর জন্য। আর কিছু চাকরি চুরি করেছে, কিন্তু মেধাযুক্ত যুবকদের কাছ থেকে চাকরি চুরি করেছে, কিন্তু সেই চাকরিগুলো চুরি করে তৃণমূল তো নিজের কাছে রেখে দেয়নি, সেই চাকরিগুলো অন্য কাউকে দিয়েছে। হতে পারে তাদের কাছ থেকে সেই চাকরি দেওয়ার বিনিময়ে ১৮ লক্ষ, ১৫ লক্ষ বা কারো কাছ থেকে ২০ লক্ষ, এরকম যার কাছ থেকে যেমন পেরেছে তেমন টাকা নিয়েছে। কিন্তু শুধু এইটুকুনি কাজের জন্য বাঙালি এত সহজে তৃণমূলকে তাড়িয়ে দেবে, এটা কিন্তু আশা করাটা পুরোপুরি সঠিক হচ্ছে না। এই বাঙালি কিন্তু খুব সহজে কোনো দলকে তাড়ায় না। তাই আমার মনে হয় যারা ভাবছেন যে বাঙালি এইটুকুনি দুর্নীতি দেখে, এসএসসি দুর্নীতি দেখে, কয়লা দুর্নীতি, আপনার নিয়োগ দুর্নীতি, চাকরি চুরি, কয়লা চুরি, রেশন চুরি, ত্রিপল চুরি, এই সামান্য কিছু চুরি দেখে বাঙালিরা এই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে, সেটা নাও হতে পারে। হতে পারে এই তৃণমূলকে ছুঁড়ে ফেলার জন্য যারা তৃণমূলের বিরোধী আছে, তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে অ্যাপার্ট ফ্রম পশ্চিমবঙ্গে যে রেজাল্ট হয়েছে, বিজেপির কিছু সিট কমেছে, সেই সিটের জন্য, সেই রেজাল্টের জন্য কি বিজেপির কোনো ভুল ছিল না? অবশ্যই ভুল ছিল। সেই ভুল বিজেপি পর্যালোচনা করবে, আত্মমন্থন করবে, অ্যানালাইসিস করবে, তারপর হতে পারে তাদের কোনো স্ট্র্যাটেজিতে ভুল ছিল বা আরো কোনো অনেক বিভিন্ন রকম সম্ভাব্য কারণ থাকতে পারে। কিন্তু যেই কারণগুলো বিভিন্ন চর্চার মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে উঠে আসছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে সিএএ। অনেকে বলছে যে সিএএ নিয়ে বিরোধীরা ভীষণভাবে ভুল বুঝিয়েছে বাংলার মানুষকে, সত্যি সত্যি ভুল বুঝিয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সিএএ তে ফর্ম ফিল আপ করলে, অ্যাপ্লাই করলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। এটা ভীষণ বড় একটা মিথ্যা কথা ছিল, কারণ সিএএ তে অ্যাপ্লাই করলে লক্ষ্মীর ভান্ডার যদি বন্ধ করে, সেটা করতে গেলে রাজ্য সরকারকে অ্যাটলিস্ট প্রথমে জানতে হবে যে আপনি সিএএ তে অ্যাপ্লাই করেছেন। কিন্তু সিএএ তে কে অ্যাপ্লাই করেছে, কে অ্যাপ্লাই করেনি, এই সংক্রান্ত কোনো তথ্যই কিন্তু কোনো রাজ্য সরকারের কাছে থাকবে না, সেটা পুরোটাই কেন্দ্র সরকারের কাছে থাকবে। তাহলে এই যে কথাটা বলা হয়েছে, সেটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলা হয়েছে। সবাই ভুল বুঝিয়েছে, টিএমসি থেকে শুরু করে, সিপিএম থেকে শুরু করে, প্রত্যেকে বাংলার মানুষদের ভুল বুঝিয়েছে। অনেকে বলেছে আপনি যখনই সেলফ ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি বাংলাদেশ থেকে এসছেন, তার মানে অটোমেটিক আপনি কিন্তু অনেকগুলো অপরাধ স্বীকার করে নিচ্ছেন। যে আপনি বাংলাদেশ থেকে পাসপোর্টে আসেনি, আপনি বেআইনিভাবে এসেছেন, এটা একটা অপরাধ। আসার পরে আপনি দু নাম্বারি করে টাকা দিয়ে, ঘুষ দিয়ে আপনি ভোটার কার্ড বের করেছেন, আধার কার্ড বের করেছেন, বার্থ সার্টিফিকেট বের করেছেন, অর্থাৎ এইগুলো কিন্তু আইনত অপরাধ। যেই অপরাধগুলো আপনি স্বীকার করে নিচ্ছেন, অর্থাৎ পরবর্তীকালে এই কারণে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার নাগরিকত্ব চলে যেতে পারে, আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই প্রচার কিন্তু কমিউনিস্ট এবং তৃণমূল নির্বিশেষে প্রত্যেকটা বিরোধী দল এই প্রচার করেছে, এবং এই প্রচারগুলোর সাথে কিন্তু বাস্তবে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তার কারণ দেখুন, সিএ বিল পাশ হওয়ার আগেও কিন্তু নাগরিকত্ব দেওয়া হতো, কিন্তু সেই যে নাগরিকত্ব দেওয়ার শর্ত, তার মধ্যে অনেক শর্ত চাপানো ছিল। সিএ বিল পাশ করার মাধ্যমে উদ্বাস্তু বাঙালি হিন্দুদের জন্য এই যে শর্তগুলো, সেগুলোকে মিনিমাইজ করা হয়েছে, প্রায় বিনা স্বার্থে নাগরিকত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যে কবে এন্ট্রি নিয়েছেন ভারতবর্ষে, তার কোনো ডকুমেন্ট আপনি না দেখাতে পারলেও হবে। আপনি বাংলাদেশের যে ঠিকানা আপনাকে দিতে হচ্ছে, সেই ঠিকানাতে আপনি আদৌ থাকতেন কি থাকতেন না, তারও কোনো ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হচ্ছে না, তারপরও আপনাকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে শর্তগুলো ছিল, সেই সমস্ত শর্তগুলোকে মিনিমাইজ করা হয়েছে, প্রায় বিনা স্বার্থে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবং আগে যেটা দেওয়া হতো, সেটা দেওয়া হতো রেজিস্ট্রেশনের মাধ্যমে, কিন্তু এখন যেটা দেওয়া হচ্ছে সেটা জেনারেলাইজেশনের মাধ্যমে।
এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছেন তখন আপনি পাসপোর্টে আসেননি, উইদাউট পাসপোর্টে এসেছেন। আপনি উইদাউট পাসপোর্টে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এবং আসার পরে আপনি সার্ভাইভ করার জন্য এখানে টাকা দিয়ে ভোটার কার্ড বের করেছেন, আধার কার্ড বের করেছেন, নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য আপনি এখানটায় টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এগুলো বের করেছেন। তো এই সমস্ত ফ্যাক্টগুলোকে কিন্তু সরকার জেনারেলাইজ করে দিয়েছে, অর্থাৎ সরকার ধরেই নিয়েছে যে আপনি এই কাজগুলো করতে বাধ্য হয়েছেন। যে লোকটা অত্যাচারিত হয়েছে সেই লোকটা পাসপোর্টে ভিসা লাগাবে, তারপরে বাংলাদেশ থেকে ভারতে আসবে, এটা হতে পারে না। সে পালিয়ে এসছে, অর্থাৎ সে পাসপোর্ট ছাড়া এসছে, সে পাসপোর্ট ছাড়া আসতেই পারে এবং আসার পরে সে সার্ভাইভ করার জন্য টাকা দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বের করেছে। সে বের করতে বাধ্য, কারণ তাকে সার্ভাইভ করতে হবে। তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে গেলে তার বার্থ সার্টিফিকেট তাকে বের করতে হবে। সরকার কিন্তু সমস্ত ঘটনাগুলোকে অপরাধ হিসেবে কনসিডার করছে না, এগুলোকে জেনারেলাইজ করে দিয়েছে। অর্থাৎ সরকার এগুলোকে ধরে নিয়েছে যে আপনি এগুলো করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এই যে ঘটনাগুলো, এগুলোকে নিয়ে কিন্তু একটাকেও নিয়েও আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা, একটা দেশের হোম মিনিস্টার অমিত শাহ বারবার বিভিন্ন চ্যানেলে এসে ইন্টারভিউতে বলছে, সাক্ষাৎকারে, যে একটা লোকেরও নাগরিকত্ব যাবে না। এবার একটা দেশের হোম মিনিস্টার বলছে নাগরিকত্ব যাবে না, আমরা সেই কথায় বিশ্বাস না করে যদি কিছু বিরোধী দলের অপপ্রচারে বা মিথ্যে প্রচারে আমরা বিশ্বাস করে ফেলি, তাহলে কিন্তু সেটা আমাদের ভুল। তাছাড়া মিঠুন চক্রবর্তী জগন্নাথ সরকারের সমর্থনে বিন্নগরে সভা করতে এসে বলেছিল যে একটা লোকেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি নিজের থুতু নিজে খাবো। এরপরে তো আর কিছু বলার থাকে না, যদিও ওনার কোনো অথরিটি নেই, কিন্তু এই কথার পরে কিন্তু আর কোনো কথা থাকতে পারে না। এবার এগুলো যদি আমরা বিশ্বাস না করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর যে অপপ্রচার সেগুলোকে যদি বিশ্বাস করে নিই, তাহলে কিন্তু সেটা আমাদের একবার ভেবে দেখতে হবে। তবে সিএ সম্পর্কে যে ধারণাটা করা হচ্ছে যে সিএটা যদি 6 মাস অথবা 1 বছর আগে হতো তাহলে মানুষের এই যে ভয় ভীতি সেটা কেটে যেত, অর্থাৎ ভোটে এটার এফেক্ট পড়তো না। কিন্তু যেহেতু ঠিক ভোটের আগে আগে এটা হয়েছে, যার জন্য মানুষের মধ্যে এই যে প্যানিকটা, এই যে ভুল বুঝিয়েছে সেগুলো কাজ করেছে এবং ভোটে সেটা ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু বাস্তবটা কিন্তু একটু অন্যরকম। তার কারণ সিএ এর জন্য নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ে থাকে, নেগেটিভ অথবা পজিটিভ, এই ইম্প্যাক্ট যেই যে লোকসভাতে সবচেয়ে বেশি মাত্রায় পড়ার কথা সেটা হচ্ছে রানাঘাট লোকসভা এবং বনগাঁ লোকসভা। কিন্তু দেখা যাচ্ছে রানাঘাট লোকসভা এবং বনগাঁ লোকসভা, এই দুটো লোকসভাতেই কিন্তু বিজেপি ক্যান্ডিডেট অনেক বড় মার্জিনে কিন্তু জয়লাভ করেছে। অর্থাৎ সিএ এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এই দুটো লোকসভাতে তেমনভাবে পড়েনি। তাই এই দুটো লোকসভাতে যেহেতু সিএ এর জন্য কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, অর্থাৎ বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের বাকি অংশে সিএ এর জন্য তেমনভাবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কথা নয়। তবে হ্যাঁ, বিজেপির আরও অনেক রকম ভুল থাকতে পারে, স্ট্র্যাটেজিতে বিভিন্ন রকম ভুল থাকতে পারে, সেইগুলো বিজেপির গভীরভাবে আত্মমন্থন করার সময় এসছে। আর আশা করি বিজেপি সেটা করবে এবং নতুন রণকৌশল গ্রহণ করবে এবং আমাদের অপেক্ষা করতে হবে যে সামনে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিতে আমরা কি কি দেখতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।